ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই তৈরি তো আজকের গল্প শোনার জন্য? আজ অনেক দিন পর আবার মণিমালা মুক্তামালা গল্প নিয়ে চলে এলাম। এই গল্পটা আমি মণিমালার খাতা থেকে তার জবানিতেই তোমাদের কাছে বলছি। তোমরা মন দিয়ে শুনো কিন্তু তার আগে টুক করে একটু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। কি করে নিয়েছো তো? তাহলে এইবার শুরু করি গল্পটা। প্রায় 20 বছর আগের কথা। এখন আর আমরা রাজকুমারী নেই, আমরা হয়েছি মহারানী। দায়িত্ব অনেক বেড়েছে আমাদের। সেদিন ঘরে বসে কিছু দরকারি হিসেবপত্র দেখছি, এমন সময় আমার খাস দাসী এসে খবর দিল যে আমার বোন মুক্তামালা এসেছে আমার সঙ্গে দেখা করতে। আমি একটু অবাক হলাম, কারণ আমাদের স্বামীরা দুজনেই এবার এক রাজার অনুরোধে তার রাজ্যকে কি এক বিপদ থেকে উদ্ধার করতে গেছে। কাজে মুক্তামালার এখন হাল্লা ছেড়ে এখানে আসা মানে নিশ্চয়ই হাল্লাতে কোনো সমস্যা দেখা দিয়েছে। আমি তাড়াতাড়ি হাতের কাজগুলো ফেলে বোনকে ডেকে নিজের পাশে বসিয়ে দাসীকে একটু শীতল শরবত আনতে বললাম। আমি দেখলাম বোনের মুখ কি এক চিন্তায় কালো হয়ে আছে। দাসী শরবত নিয়ে এলে নিজে বোনের মুখের কাছে শরবতের গ্লাস তুলে ধরে বললাম, নে এটা আগে খেয়ে নিয়ে আস্তে আস্তে বল কি হয়েছে, তোর মুখে এই চিন্তার রেখা কেন? মুক্তামালা বলে ওঠে, এই জন্যই তো তোর কাছে এলাম। আমি জানি তুই ছাড়া এই বিপদ থেকে আমার হাল্লাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আমি বললাম, কি হয়েছে বলতো আগে। মুক্তামালা ধীরে ধীরে বলা শুরু করলো। বেশ কিছুদিন ধরে হাল্লাতে এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। প্রথম দিকে আমি অতটা গুরুত্ব দিইনি, ভেবেছিলাম সামান্য ঘটনা, আমার নগরপাল ঠিক সামলে নেবে। কিন্তু দিনে দিনে সবকিছু আরো জটিল হয়ে উঠছে। আমি অধীর হয়ে বললাম, তুই এবার আসল ঘটনাটা বলতো, কখন থেকে তুই শুধু ভূমিকাই করে যাচ্ছিস। মুক্তামালা বলল, সেই কথা বলতেই তো এতদূর ছুটে এসেছি তোর কাছে। এই বলে সে আবার বলা শুরু করলো। কিছুদিন যাবৎ হাল্লার কিশোর কিশোরীরা, এমনকি যুবক যুবতীরাও এক অদ্ভুত নেশার দাস হয়ে পড়েছে। এর কারণে হাল্লার অবস্থা এক কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এরা বিদ্যালয় মহাবিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে, রাত দিন এই নেশায় আচ্ছন্ন হয়ে থাকছে। আর এই নেশার রসদ জোগাড় করবার জন্য চুরি ডাকাতি করতেও পিছু পা হচ্ছে না। রাজ্যের চতুর্দিকেই এক অবস্থা। এই ছাত্রছাত্রীদের পিতামাতারা খুব বিচলিত হয়ে আমার কাছে এসে আর্জি জানিয়েছে এর একটা কিছু বিহিত করতে, তাদের সন্তানকে এই নেশা থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। তারা আমার কাছে করুণ মিনতি করেছে বারংবার। আমি নিজে রাতের অন্ধকারে ছদ্মবেশে সারা হাল্লা ঘুরে দেখেছি। সবাই নেশায় আচ্ছন্ন হয়ে রাস্তায় নর্দমায় পড়ে আছে। এদের ধরে এনে রাজকবিরাজের কাছে নিয়ে গিয়ে দেখেছি, কিন্তু এরা কিছুতেই সুস্থ জীবনে ফিরতে চাইছে না। নেশার সময় এলে এরা উন্মাদের মতো আচরণ করতে শুরু করছে। চূড়ান্ত পর্যায়ে গিয়ে এরা নিজেদের প্রাণ নিতেও পিছু পা হচ্ছে না। আর কিছু উপায় না দেখে আমি তোর কাছে ছুটে এসেছি। একমাত্র তুই হাল্লাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবি। আমি কিছুটা চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলাম। বোনের কথা শুনতে শুনতে আমি ভাবছিলাম, কেন বারবার হাল্লাই এসব বিপদের সম্মুখীন হয়। দেশের যুব সমাজকে নেশার কবলে আচ্ছন্ন করে পুরো হাল্লাকে আর্থসামাজিক ভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে না তো কেউ? সেই দুষ্টু মন্ত্রীর কোনো বংশধর এই চক্রান্তের পিছনে নেই তো? আমার মনের কথাটাই মুক্তামালা বলে ওঠে। বলে, আচ্ছা দিদি, এইসব ওই দুষ্টু মন্ত্রীর ছেলের কাজ নয় তো? সে কি কোনো বিদেশি শত্রুর সঙ্গে হাত মিলিয়ে হাল্লাকে বিপদে ফেলতে চাইছে? আমি বললাম, আমিও এই কথাটাই ভাবছিলাম। যদি তাই হয়, আমাদের হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। ওরা যদি কোনো বিদেশি শত্রুর সঙ্গে হাত মেলায়, আমরাও আমাদের কোনো বন্ধুর সাহায্য নিতে পারি। মুক্তামালা বলল, সে পারি, কিন্তু কার সাহায্য নেওয়া যায়? আমি বললাম, সেইটা একটু ভেবে দেখতে হবে। মুক্তামালা ব্যস্ত হয়ে বলল, না না দিদি, যেটা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তুই আজই চল আমার সঙ্গে হাল্লায়। আমি বললাম, আমি আজই যাব, কিন্তু এই কাজে যদি কিছু বীর সাহসী বন্ধুদের সাহায্য পাই তো খুব ভালো হয়। আমি ভাবছিলাম কার সাহায্য নেব।
আচ্ছা, অরুণ বরুণ কিরণমালাকে বললে হয় না? এর আগে ওরা যখন মায়ার বাগানে গিয়েছিল, বিশেষ করে কিরণমালা যেখানে সে রাজপুত্রের বেশে গিয়েছিল, সেইখানে তারা বেশ বীরত্বের পরিচয় দিয়েছিল। আমি এই কথাটাই মুক্তামালাকে বললাম। মুক্তামালা তো শুনে বলল, আর সেই সময় তো আমরাও তাদের সাহায্য করেছিলাম। মনে হয় এইবার নিশ্চয়ই তারা আমাদের সাহায্য করবে। রাজকুমারী মণিমালার লেখাটা এটুকু পড়ে আমি থামলাম। আচ্ছা, মণিমালা মুক্তামালা কিরণমালাকেও সাহায্য করলো? কবে? নিশ্চয়ই বাকি লেখাতে তার উত্তর আছে। তোমরা যদি সেই গল্প শুনতে চাও তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আচ্ছা, এইবার তাহলে গল্পে ফেরা যাক। আমি আর মুক্তামালা আমরা বেরিয়ে পড়লাম হাল্লার উদ্দেশ্যে, কিন্তু হাল্লায় পৌঁছানোর আগে আমরা গেলাম কিরণমালার রাজ্যে। অরুণ বরুণ কিরণমালার সঙ্গে আমাদের আলাপ হয় তাও প্রায় 20 বছর আগে। তখন তারা একেবারে কিশোর বলতে যা বোঝায় তাই। ষোড়শী কিরণমালা যতটা মিষ্টি ততটাই তীক্ষ্ণ। তার অত কম বয়সে অত ক্ষুরোদার ব্যক্তিত্ব সত্যি ঈর্ষণীয়। কোথাও তার ব্যক্তিত্বের কাছে অরুণ বরুণের তেজও কম পড়ে। কিন্তু এই দুই কিশোরও সেই সময় কিছু কম ছিলেন না। অরুণ ছিল অত্যন্ত দক্ষ একজন মুষ্টিযোদ্ধা, তলোয়ারবাজ ও তীরন্দাজ। বরুণের মধ্যে অবশ্য তার ব্রাহ্মণ পালক পিতার সব গুণ ছিল। শাস্ত্রজ্ঞানের সাথে সাথে সে শিখেছিল মায়াবিদ্যার কৌশল। আর এই দুই ভাই তাদের পালক পিতার অলক্ষ্যে এই সব শিক্ষা দিয়েছিল কিরণমালাকে। আর কিরণমালাও অত্যন্ত দক্ষ ছাত্রীর মতো সব শিক্ষা গ্রহণ করে এই সবে পারদর্শী হয়ে ওঠে। তার সঙ্গে তার ছিল ক্ষুরোধার উপস্থিত বুদ্ধি। সব মিলিয়ে এই তিন ভাই বোন একসঙ্গে দেবরাজ ইন্দ্রকেও পরাজিত করার ক্ষমতা রাখত। তাই আমাদের এই বিপদে তাদের সাহায্য পেলে যে আমাদের খুবই সুবিধা হয় তা বলাই বাহুল্য। এইসব ভাবতে ভাবতে আর কথা বলতে বলতে আমরা গিয়ে পৌঁছালাম অরুণ বরুণের রাজ্যে। তাদের পিতা মহারাজ বেশ কয়েক বছর আগে সিংহাসন ত্যাগ করে তার স্ত্রীকে নিয়ে তপবনে চলে গিয়েছেন। এখন তিনি সেইখানেই থাকেন এবং তপস্বীর জীবন কাটান। অরুণ এখন এই রাজ্যের রাজা, বরুণ তার মহামন্ত্রী। কিরণমালা অবশ্য এখন এখানে নেই। সে কয়েকদিন হলো মায়া পাহাড়ে গিয়েছে। সে কি, কেন? অরুণের কথা শুনে বোন মুক্তামালা জিজ্ঞেস করলো। বরুণ বলল, সে এক অদ্ভুত কাহিনী। আপনি তো জানেন আমাদের বোন কিরণমালা চিরটা কাল আমাদের রাজ্যের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছে, সেই বাবার আমল থেকে। দাদা যখন রাজা হলো তখন তাকে তার যোগ্য সম্মান দিয়ে আনুষ্ঠানিকভাবে এই রাজ্যের সেনাপ্রধান করা হলো। সেই থেকেই কিরণমালা অনেক যুদ্ধ জয় করেছে, তার পুরো জীবন এই রাজ্যের জন্য সমর্পণ করে দিয়েছে। আমি হেসে বললাম, এ তো তোমার বোনের গুণকীর্তন হলো। এইবার বলো তো কি কারণে সে মায়া পাহাড় গিয়েছিল? অরুণ বলল, আমি বলছি। সেইবার আমাদের রাজ্য আক্রমণ করে এক বেশ সাংঘাতিক ও অদ্ভুত এক শত্রু। অদ্ভুত কারণ এদের সেনাবাহিনীর লোকেরা পুরো যন্ত্রচালিতের মতো যুদ্ধ করে, কখনো হাঁপায় না, বিশ্রামের দরকার পড়ে না। আর কে বিপক্ষের সৈন্য আর কে সাধারণ মানুষ তার তফাৎ বোঝে না। এরা সবাইকে মারে। যেমন আমাদের সৈন্যদের সাথে সাথে যেসব রাঁধুনি পাচকরা গিয়েছিল, আমাদের হাতি ঘোড়াদের খেয়াল রাখার জন্য গিয়েছিল যারা, তাদের সবাইকে এরা মেরে ফেলেছে। কিন্তু এই শেষ নয়, এক রাতের ঘটনা বলি শুনুন। যুদ্ধবিরতি চলছে, আমরা সবাই যুদ্ধের ময়দানে তাঁবু খাটিয়ে বিশ্রাম নিচ্ছি। সেই দিন আমাদের অনেক সৈন্য ঘায়েল হয়েছে। তাদের সেবা শুশ্রূষা করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে। বরুণই ছিল সেই সব আহত সৈন্যদের তাঁবুতে, তাদের দেখাশোনা সে করছিল। বেশ রাত হয়ে যায়, বরুণের দু চোখ লেগে যায়। তারপর মুক্তামালা চোখ বড় বড় করে বলল। বরুণ বলল, আমি তাঁবুর দরজার কাছেই শুয়েছিলাম।
হঠাৎই অনুভব করলাম যেন ঘরের হাওয়া একটু ভারী হয়ে গিয়েছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ খুলে দেখি এক মায়াবী নীল ধোঁয়াতে ভরে গিয়েছে পুরো তাঁবু। অনেক আহত সৈনিকেরই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি শিগগিরই নিজের নাক চেপে তক্ষুনি কিছু লোকের সাহায্যে তাদের বাইরে নিয়ে আসি। বাইরে নিয়ে এসে অনেকের চোখে মুখে জল দিই। যাদের শরীরে বেশি ধোঁয়া প্রবেশ করেনি তারা সুস্থ হয়ে ওঠে, কিন্তু যাদের শরীরে সেই ধোঁয়া বেশি পরিমাণে প্রবেশ করে তাদের তখনও জ্ঞান ফেরে না দেখে আমি রাজকবিরাজকে ডেকে পাঠাই। ততক্ষণে অবশ্য দাদা আর কিরণমালাও এসে পড়েছে। আমি তাদেরকেও বলি ব্যাপারটা। আমি এবার জিজ্ঞেস করলাম, তারপর রাজকবিরাজ ফেরাতে পারলো সেই সব সৈনিকদের জ্ঞান? অরুণ বলল, হ্যাঁ, সে কিছুক্ষণের মধ্যেই তাদের জ্ঞান ফিরল। আমরা বেশ নিশ্চিন্ত হলাম, ভাবলাম বিপদ কেটে গিয়েছে। কিন্তু আসল বিপদ উপস্থিত হলো পরের দিন। বেশ কিছু সৈন্য দেখলাম বেশ অলস ভাবে দিন কাটাচ্ছে। এই বলে অরুণ বরুণের দিকে তাকালো। বরুণ লজ্জায় মুখ নামিয়ে বলল, বলতে বাধা নেই, সেই সব সৈন্যদের মধ্যে আমিও ছিলাম। আমার নাকেও কম করেই হোক কিন্তু সেই ধোঁয়া গিয়েছিল। মুক্তামালা এবার বলল, আর যাদের নাকে বেশি করে প্রবেশ করেছিল তাদের কি হলো? অরুণ বলল, আর বলবেন না সে কথা। একটা সময়ের পর তাদের ধরে রাখা দায়। তারা খালি বলে, দাও দাও, সেই সুঘ্রাণ আমাদের এনে দাও। দু একজন আমাদের উপর অস্ত্র নিয়ে চড়াও হয়। আমি আর কিরণমালা কোনো মতে তাদের আটকাই এবং কবিরাজ ডেকে তাদের কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিই। কিন্তু আশ্চর্য হওয়ার আমাদের তখনও বাকি ছিল। আমি জিজ্ঞেস করলাম, মানে? বরুণ বলল, এইসব ঝামেলার মাঝে আমরা যুদ্ধের কথা প্রায় ভুলতেই বসেছিলাম। হঠাৎই কিছু সৈন্য এসে আমাদের জানায় শত্রুপক্ষ তাদের সেনা নিয়ে ফিরে যাচ্ছে। তারা যে কেন আমাদের হঠাৎ আক্রমণ করলো, কেনই বা ফিরে গেল, তখন তা বুঝতে পারিনি। পারলাম তার কিছুদিন পর। এই বলে বরুণ থামলো। দাসী এসে আমাদের শরবত দিয়ে গেল। আমরা সবাই শরবত হাতে তুলে নিলাম আর বরুণ বলতে শুরু করলো। ফিরে এসে এক অদ্ভুত আলসামি আমায় ঘিরে ধরলো। তোমরা তো জানো আমি বই পড়তে কতটা ভালোবাসতাম, কিন্তু যুদ্ধ থেকে ফিরে আসার পর আর বই পড়তে ইচ্ছা করে না। সবাই যেতে ইচ্ছে করে না। সারাটা দিন শুয়ে বসে দাস দাসীদের দিয়ে নিজের সেবা করিয়েই কেটে যায়। কাজের মধ্যে শুধু সভাগায়কদের গান শোনা আর নর্তকীদের নাচ দেখা, এর বাইরে ঘরের রাজ্যের কোনো জায়গার কোনো কাজই করতে ইচ্ছা করে না। খালি মনে হয় এই তো বেশ আছি, কাজ করে কি লাভ, যা চাই সবই তো পেয়ে যাচ্ছি। কাজ করা কেন শুধু শুধু বাপু? কেউ কাজ করার কথা বললে তার দিকে তেড়ে যায়। এই অবধি বলে বরুণ থামলে অরুণ কথা বলা শুরু করলো। সে বলল, রাজ্যের অবস্থা আরো খারাপ হলো। ঘরে ঘরে সৈনিকরা অলস হয়ে পড়ল। আর যেসব সৈনিকদের মধ্যে সে মায়া ধোয়া পুরোপুরি প্রবেশ করেছিল তারা উন্মাদ হয়ে গেল সেই সুগন্ধি গ্রানের খোঁজে। বাড়িতে বাড়িতে বিশাল সমস্যা দেখা দিল। আর সমস্যা বাড়াতে এলো এক আজব বণিক। বণিক আমি আর মুক্তামালা একসাথে পড়লাম। বরুণ বলল, আজ্ঞে, সে বণিক ভারী অদ্ভুত ছিল। সে কথা বলতে পারত না, ইশারায় কথা বলতো। তার মাথায় এক চোঙার মতো টুপি ছিল, আর সে কি এক পুড়িয়ার মতো জিনিস সবাইকে বিক্রি করছিল। এইসব পুড়িয়াগুলো পেয়ে যেসব সৈনিকরা উন্মাদ হয়ে গিয়েছিল তাদের যেন ধরে প্রাণ এলো। তারা কাজকর্ম ছেড়ে দিয়ে সারা দিন সেই পুড়িয়া নিয়ে পড়ে থাকে। তাদের সংসারে অভাব দেখা যায়। আমিও কি অমোঘ আকর্ষণের এই এক পুড়িয়া কিনে নিয়ে আসি। পুড়িয়ার ভেতরে ছিল এক অদ্ভুত মশলা। দেখতে আমাদের সাধারণ মশলার মতন হলেও এক চিমটি মুখে দিলে এক স্বর্গীয় দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে। সেইখানে দেখতে পাই পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রাম। গ্রামের এক প্রান্তে একটা ছোট্ট বাড়ি। বাড়ির ভেতরে একটা ছোট্ট পরিবার, মা, বাবা, তাদের দুই ছেলে আর একটা ছোট্ট মেয়ে। সেই ছোট্ট কুঁড়ে ঘরের পাশে এক ফালি জমি, যেখানে সোনার ফসল ফলেছে। আর বাড়ির একদম সামনে একটা ছোট্ট ঝিল।
সেখানে জল খেতে আসছে কত নাম না জানা পাখি। সেই দৃশ্য দেখে মন ভরে যায়। তবে সব থেকে মন ভরে সেই পরিবারের 5 জনকে দেখে। তাদের মধ্যে কি মিষ্টি এক সম্পর্ক। তারা সব সময় একসঙ্গে থাকে, কেউ কাউকে ছেড়ে কখনো যায় না। সকালে সবাই একসঙ্গে জলখাবার তৈরি করে একে অপরের সঙ্গে হাসি মশকরা করতে করতে সকালের জলখাবার খায়। তারপর বাবা আর দাদা খেতে কাজ করতে চলে গেলে মা বসে উল বুনতে, ছোট ভাই আর বোন যায় পাহাড়ে গরু চড়াতে। দুপুর গড়ালে সবাই যে যার কাছ থেকে ফিরে এসে খেতে বসে। খাওয়ার শেষে বাচ্চারা পড়তে বসে। রাত হলে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে মা বাবার কোলে মাথা রেখে আস্তে আস্তে তারা ঘুমিয়ে পড়ে। বরুণের কথাগুলো শুনতে শুনতে মনে পড়ল, যখন তাদের পালক পিতা মারা যায় তখন বরুণের বয়স মাত্র 12। তাদের মা বাবা বলতে তখন দাদা অরুণ। তারও তখন বয়স কত, 14 কি 15। সেই সময় থেকে অরুণ বরুণ কিরণমালার সংগ্রাম শুরু। প্রথমে দিন রাত পরিশ্রম করে রাজপ্রাসাদের মতন সুবিশাল বাড়ি তৈরি করা, তারপর মায়া পাহাড়ের অভিযান, আরো কত কি। মহারাজ তো অনেকদিন পরে এই 3 ছেলে মেয়েকে নিজের সন্তানের স্বীকৃতি দিয়েছেন। যাক সেই সব কথা। বরুণের কথা শুনে মনে হলো তার মনের এক সুপ্ত ইচ্ছা আছে, যে ছেলেবেলা সে হয়তো কামনা করেছিল কিন্তু পায়নি। এই পুরিয়া, এই নেশার দ্রব্য তাকে সেই ছেলেবেলায় নিয়ে গিয়েছিল, যে ছেলেবেলায় আছে মা বাবার আদর, ভালোবাসা, সঙ্গে তাদের সুরক্ষা কবচ। কিন্তু এটা এক মিথ্যে পৃথিবী, এ কিছুই যে সত্যি নয়। অরুণ যেন আমার মনের কথাটাই বুঝে নিল। সে বলল, আপনি ঠিকই ভাবছেন মহারানী। এই পুরিয়া আমাদের মনের সুপ্ত ইচ্ছা পূরণ করেন বা পূরণ করার একটা স্বপ্ন দেখায়। বরুণ এইবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু সেই স্বপ্ন এতটাই বাস্তবের মতন যে ঘুম ভেঙে উঠতে ইচ্ছাই করে না। তাহলে ঘুম ভাঙলো কি করে? মুক্তামালা জিজ্ঞেস করল। অরুণ বলল, এতেও হাত সেই কিরণমালার। সেই একদিন এসে আমায় বলে, বড়দা একবার মায়া পাখিকে জিজ্ঞেস করলে হয় না? সে হয়তো কিছু বলতে পারে। মায়া পাখি তো মায়া পাহাড় থেকে এসেছে, সেখানে তো সবকিছুই বেশ বিচিত্র। সেইখানে এই বিচিত্র অসুখের ওষুধ কি আমরা পাবো না? আমি ভেবে দেখলাম কথাটা মন্দ বলেনি কিরণমালা, তাই বললাম, বেশ কর জিজ্ঞেস। মায়া পাখি বলল, আমি একবার সেইখানে গিয়ে খোঁজ করে দেখতে পারি। সত্যি কথা বলতে কি রাজকুমারী, তুই সেনাপ্রধান, এমন ধারা রোগের কথা আমিও আগে কখনো শুনিনি। এইসব মনে হয় না ভালো জাদুর প্রভাবের সৃষ্টি হয়েছে। এর সঙ্গে অন্ধকার জগতের যোগাযোগ রয়েছে মনে হয়। মায়া পাহাড়ের অপ্সরারা এমনিতে ভালো হলেও অন্ধকার জগতের বাসিন্দা ছিল এরা এককালে। কিছু বলতে পারলে এরাই পারবে। আমি এবার উত্তেজিত হয়ে বললাম, তারপর মায়া পাখি কি ওষুধ নিয়ে এলো? বরুণ বলল, ঠিক ওষুধ নয় মহারানী, তবে একটা গাছের ছাল। অবশ্য মায়া পাখি একটাই মাত্র ছাল আনতে পেরেছিল, এক অপ্সরা তাকে দিয়েছিল। তবে সে জানতো না এই ছালের উপকারিতা কি এবং এর খাবার ফলে কোনো ক্ষতি হয় কিনা। সে এই স্বপ্নে অসুখের কথা শুনেছিল, আর যে তক্ষক তাকে এই ছাল দিয়েছিল সে এও বলেছিল এটা বেটে খেলে সেই অসুখ পুরোপুরিভাবে সেরে যায়। তারপর থেকে এই ছাল অপ্সরার কাছে আছে, এখনো পর্যন্ত এটা ব্যবহার করার প্রয়োজন পড়েনি তার, তাই সে জানে না এর কোনো খারাপ গুণ আছে কিনা। বরুণ থামলে পরে অরুণ বলে, একটা মাত্র গাছের ছাল দিয়ে কজনের অসুখ সারানো যায়? তাই আমরা ঠিক করলাম এই ছাল বেটে আমরা অরুণকে দেব, তাহলেই জানা যাবে এর কোনো ক্ষতিকারক বা খারাপ দিক আছে কিনা। তাছাড়া বরুণের মতন এক দক্ষ মহামন্ত্রী শুয়ে বসে কাটালে তো দেশ রসাতলে যাবে। তাই আমরা ঠিক করলাম প্রথমে বরুণকে দিয়ে পরীক্ষা করা হবে এই ছালের গুণ। মুক্তামালা বলল, পরীক্ষা যে সফল তা তো আমরা বরুণকে দেখেই বুঝতে পারছি, কিন্তু এই ছালের কি কোনো ক্ষতিকারক দিক আছে? এই কথা শুনে বরুণ অরুণের দিকে তাকালো। অরুণ কিছু একটাতে মাথা নেড়ে সম্মতি জানালো। বরুণ তার রাজপ্রসাদের হাতাটা কিছুটা তুলে আমায় দেখালো। যার দৃশ্য দেখলাম
তাতে শরীর পুরো কেঁপে উঠল। দেখলাম আগুনে পুড়ে গেলে চামড়া যেমন পুড়ে কুঁচকে যায়, বরুণের ফর্সা হাতের অবস্থাও তেমনি হয়েছে। বোন মুক্তামালা তো সঙ্গে সঙ্গে দৃশ্য দেখে চোখ বন্ধ করে ফেলে। তাই দেখে বরুণও পোশাকের হাতা নামিয়ে দেয়। তারপর হেসে বলল, এই দেখে এত ভয় পেলেন মহারানী? এ তো শরীরের একটা ক্ষুদ্র অংশ মাত্র। মুক্তামালা কোনো মতে জিজ্ঞেস করে, এই গাছের ছালের প্রয়োগ খুব বেদনাদায়ক ছিল না বরুণ? বরুণ কিছু বলে না, খালি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়ে। অরুণ তার ভাইয়ের হাতখানি চেপে ধরে। আমি জিজ্ঞেস করি, এর কি কোনো নিরাময় নেই? অরুণ বলে, তার খোঁজেই কিরণমালা মায়া পাহাড়ে গিয়েছে। সেইখানে এক অন্ধকার গুহায় নাকি এক তক্ষক বাস করে। যেখানে তোমরা মায়া পাখিকে পেয়েছিলে, এই জায়গা নাকি তার চেয়েও গভীরে, রাস্তা নাকি অতি দুর্গম। কিরণমালাকে সেইখানে আমি একা ছাড়তে চাইনি, কিন্তু রাজ্যের অবস্থা তো দেখছিনি। এই রাজ্যকে অনাথ করে কি করে মায়া পাহাড়ে যাই আমি? আর বরুণের স্বাস্থ্যের অবস্থাও তেমন সুবিধের নয় যে তাকে ভরসা করে কিরণমালার সঙ্গে একা ছাড়বো। এই বলে অরুণ দু হাত দিয়ে তার মুখ ঢেকে কিছুক্ষণ পর হাত সরিয়ে নিয়ে বলে, আপনারা এসে ভালোই হলো। মোটে 3 দিন হলো বোনটা মায়া পাহাড়ে গিয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন কত যুগ পার হয়ে গিয়েছে। তাকে নিয়ে বড্ড দুশ্চিন্তায় আছি। কিরণমালার সঙ্গী বলতে একটা কথা বলা মায়া পাখি। এমতো অবস্থায় যদি আপনারা একবার মায়া পাহাড়ে যান এবং আমাদের ছোট্ট বোনটাকে একটু সাহায্য করেন, তাহলে আমরা 2 ভাই আপনাদের কাছে চিরঋণী থাকব। বরুণ আমাদের হাত চেপে বলল, সত্যি মহারানী, আপনারা যদি আমাদের বোনটাকে একটু সাহায্য করেন, তাহলে শুধু আমাদের নয়, আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। হাল্লার যুবক যুবতীরা আবার তাদের স্বাভাবিক জীবন ফিরে পাবে। বোঝো কাণ্ড, কোথায় আমরা এলাম সাহায্য চাইতে, কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে হাল্লার সমস্যার কথা? আমরা তো বলিনি এখনো। অরুণ হেসে বলল, ভাইয়ের মায়াবিদ্যা জানার কথা ভুলে গেলেন আপনারা? আমরা যে আর একটা কারণে মায়া পাহাড়ে যাইনি। ভাই তার মায়াবিদ্যার প্রয়োগে জানতে পারে যে আপনারা হাল্লার সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন। তাই আমরা ঠিক করি আমরা আপনাদের জন্য এখানে অপেক্ষা করব। এই বলে অরুণ আমায় একটা তলোয়ার ধরিয়ে দিয়ে বলে, কখনো বিপদে পড়লে এই তলোয়ার দিয়ে আপনাদের কারোর একজনের গায়ে একটা আঁচড় দেবেন, তাহলে এইখানে বরুণের মায়াতীরের ফলা পড়ে যাবে। আমরা জানতে পারবো আপনারা বিপদে আছেন, আর আমরা আপনাদের রক্ষা করতে চলে যাব। বরুণ আমাদের হাত চেপে বলল, আমাদের বোন কিরণমালাকে উদ্ধার করে আমাদের এই 2 রাজ্যকে উদ্ধার করুন দেবী, আর সঙ্গে সঙ্গে এও খুঁজে বার করুন এই সবের পিছনে কে বা কারা আছে। আমরা তাদের উপযুক্ত শাস্তি দেবার ব্যবস্থা করব। এই বলে 2 ভাই আমাদের প্রণাম করে আমাদের বিদায় দিল। আমরা রওনা দিলাম মায়া পাহাড়ের উদ্দেশ্যে। মনে এক অজানা ভয়, আর তো সেই জোয়ান বয়স নেই। জীবনের এই অপারণ্যে পারবো কি আমরা আগের সেই সাহস ও বীরত্ব দেখাতে? 2 ভাইয়ের এই অগাধ আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো তো আমরা? মায়া পাহাড়ের পথ সহজ নয়, বেশ দুর্গম। পথে পার হতে হয় এক ঘন জঙ্গল। একবার জঙ্গল পেরিয়ে গেলে তবে মায়া পাহাড়। এই জঙ্গল আমরা বেশ কয়েক বছর আগে পার হয়েছিলাম, যখন আমাদের সঙ্গে প্রথম আলাপ হয় অরুণ বরুণ কিরণমালার। তখনও বেশ দুর্গম ও মায়াবী ছিল এই জঙ্গল। পদে পদে মায়ার খেলা দেখিয়ে এই জঙ্গল পথ ভোলাতে চায়, যাতে আমরা মায়া পাহাড়ে যেতে না পারি। তখনও দেখাতো, এবং এইবার গিয়ে বুঝলাম এখনো দেখায়। এখনো এই বন চায় না অনুপযুক্ত লোক মায়া পাহাড়ে যায়। কি করে বুঝলাম সেই কথাই এখন লিখছি। জঙ্গলের অনেকটা পথ পেরিয়ে এসে খুব ক্লান্ত হয়ে আমি আর মুক্তা একটা গাছের নিচে আশ্রয় নিলাম। এখন বেশ রাত, খিদে পেট চুই চুই করছে। মুক্তা বলল, এই সময় তেনাদের বড্ড হিংসা হয় রে দিদি, কেমন তালি মেরে খাবার দাবার নিয়ে আসতে পারেন তেনারা।
আমাদের এখন আবার শিকারে বেরোতে হবে, না হলে পেটে কিল মেরে থাকতে হবে। আমি হেসে বললাম, তা কেন? অরুণ বরুণ তাদের রাজ্যের অনেক খাওয়াই আমাদের সঙ্গে বেঁধে দিয়েছে, সব তো আর শেষ করিনি, কিছু তো আছে, চল এখন সেগুলোই খাই। মুক্তা বলল, যাক বাবা, বাঁচলাম। আমি আর মুক্তা খাওয়া শুরু করলাম। অরুণ বরুণ আমাদের বেশ কিছু শুকনো ফল, আখরোট, বাদাম, তাদের রাজ্যের সুস্বাদু পুর ভরা রুটি এবং এক অত্যন্ত সুস্বাদু ও মায়াবী ফল দিয়েছিল। আমরা কিছুটা রুটি আর কিছুটা বাদাম খেয়ে বাকিটা আগামী যাত্রার পথের জন্য রেখে আমরা শুয়ে পড়লাম। মাথার উপরে থালার মতো দেখতে পূর্ণিমার চাঁদ আর সেই জ্যোৎস্নার আলো ভরিয়ে দিয়েছে চারপাশ। এই মায়াবী জঙ্গলকে সত্যিই বেশ মায়াবী দেখতে লাগছিল। হঠাৎ কোথা থেকে একটা তারা খসে পড়ে। মনে পড়ে যায় আমার গায়েন স্বামীকে। কে জানে কেমন আছে সে এখন, কি করছে? কোনো বিপদে পড়েনি নিশ্চয়ই। শুয়ে শুয়ে এসব ভাবছি, চোখে ঘুম নেই। পাশে মুক্তা ঘুমে কাদা হয়ে শুয়ে আছে। হঠাৎ মনে হলো আমার সামনে কে যেন দাঁড়িয়ে, তার গায়ে একটা সুতির ফতুয়া আর পরনে খাটো ধুতি। তার মুখ আমি দেখতে পাচ্ছি না, শুধু দেখতে পাচ্ছি তার কালো ছায়া। কে এই ব্যক্তি? কেন তাকে এত চেনা লাগছে? হঠাৎ কি মনে হতে উঠে বসলাম। যার কথা ভাবছি এই সে নয় তো? একবারও ভাবলাম না সে এখন এই মুহূর্তে এই জঙ্গলে কি করে আসবে। শুধু কানে ভেসে এলো কিছু মন ভোলানো কলি আর এক সুন্দর সুর। আমি যেন সেই সঙ্গীতে বিভোর হয়ে গেলাম। আস্তে আস্তে সেই কায়া পিছোতে শুরু করলো। আমার মন বলল, না না, সে কিছুতেই আমায় ছেড়ে যেতে পারে না। আমি দৌড়ে গেলাম সেই কায়ার পিছনে। আমার পিছু নিল সেই সঙ্গীত। আমি জানতেও পারলাম না আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছি জঙ্গলের আরো আরো গভীরে। ঠিক কতক্ষণ জানি না। হঠাৎ শুনলাম এক রাতচরা পাখি জোরে ডেকে উঠলো, আর সঙ্গে সঙ্গে একটা তীর এসে সে ছায়া ভেদ করে বিঁধল সামনে দাঁড়ানো বট গাছের গুড়িতে। আমার চটকা ভাঙলো। তাকিয়ে দেখলাম কোথায় কি, শুধু নিকষ কালো অন্ধকার। মাথার উপর দিয়ে একটা রাতচরা পাখি বিকট ভাবে ডেকে চলে গেল। দিদি! মুক্তার ডাক শুনে আমি পিছনে ফিরে চাইলাম। মুক্তা আমাকে জড়িয়ে ধরে বলল, তুই কোথায় যাচ্ছিলিস? তারপর আমাকে ছেড়ে দিয়ে ধমকে সুরে বলল, তুই কি এই জঙ্গলে প্রথম এলি নাকি? জানিস না খসে পড়া তারার দিকে তাকালে এই জঙ্গল তার নিজের সম্মোহনে তোকে আবদ্ধ করে নেয়। তখন সে যা দেখাতে চায় তাই আমরা দেখি, যা শোনাতে চায় তাই আমরা শুনি। সত্যি তো, এই কথাটা তো একদম ভুলে গিয়েছিলাম আমি। ইস, কি করে যে ভুললাম। সত্যি রে বোন, তুই না থাকলে আমি আজ নির্ঘাত বন্যজন্তুর পেটে যেতাম। তুই কি করে জানলি আমার বিপদের কথা? আমি বললাম। মুক্তা হেসে বলল, আগের বার যে আমার সঙ্গে এমন হয়েছিল আর তুই আমায় বাঁচিয়েছিলিস তাই আমার মনে ছিল। আমি তো ঘুমাইনি, চোখ বুজে মটকা মেরে পড়েছিলাম যাতে খসে পড়া তারা না দেখতে হয়। কিছুক্ষণ পর মনে হলো কে যেন পাশ থেকে উঠে গেল। দেখি তুই সম্মোহিতের মতো জঙ্গলের গভীরে চলে যাচ্ছিস। কি আর করা, আমিও তোর পিছু নি। তারপরের ঘটনা তো তুই জানিস। যাকগে, এবার চল যাই। হ্যাঁ চল। এই বলে আমরা ফিরে চললাম সেই গাছের তলায় যেখানে আমরা বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছিলাম। কিন্তু গিয়ে আমরা প্রায় চমকে উঠলাম। একেই, আমাদের ঘোড়াগুলো তো এখানেই বাঁধা ছিল, কোথায় গেল তারা? আমরা আমাদের প্রিয় ঘোড়াদের নাম নিয়ে ডাকলাম, কিন্তু তাদের কোথাও দেখতে পেলাম না। আমি বললাম, নির্ঘাত তারাও খসে পড়া তারা দেখে জঙ্গলের গহীনে হারিয়ে গিয়েছে। এইবার কি হবে? মুক্তা মাথায় হাত দিয়ে বসে বলল, হায় হায়, এ কি হলো রে দিদি, আমরা যে এই জঙ্গলে আটকা পড়ে গেলাম। আমিও হতাশ ও ক্লান্ত হয়ে মুক্তার পাশে বসে পড়লাম। রাজকুমারী ও রাজকুমারী, ভয় পাও নাকি? ব্যঙ্গমা ব্যঙ্গমী আছে সাথে, ভয় কি? আমি আর মুক্তা মুখ তুলে উপরে চেয়ে দেখি আমাদের গাছের ডালে বসে আছে একজোড়া ব্যঙ্গমা ব্যঙ্গমী। ব্যাস, তারপর আর কি, বসে পড়লাম তাদের উপর। আর তারপর তারা সুরুত করে আমাদের নিয়ে গেল মায়া পাহাড়ে। যাওয়ার পথে তারা আমাদের এক বেশ দরকারি কথা বলল। তাকে
মাকে যখন জিজ্ঞেস করলাম কিরণমালার কথা, তখন ব্যঙ্গমা বলল, হ্যাঁ, সে মেয়ে তো তার পক্ষীরাজের চড়ে আজ প্রায় 7 দিন হলো সেই পাহাড়ে গিয়েছে। উফ, এখন বড্ড বেশি লোক যাচ্ছে মায়া পাহাড়ে। এই তো কিছুদিন আগে একটা কুটির লোক ও একজন ধড়িবাজ ব্যক্তি গেল মায়া পাহাড়ে। ঠিক বলেছো ব্যঙ্গমী, সেই লোকের মাথায় এক আজব চোঙাওয়ালা টুপি। সে কথা বলতে পারে না, তার নামও ভারী অদ্ভুত, কি যেন একটা বরফ দিয়ে নাম তার। এই শুনে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি মুক্তামালার দিকে তাকালাম আর সে আমার দিকে। আমরা দুজনেই বোধহয় একই কথা ভাবছি। আমি আস্তে আস্তে বললাম, বরফি। বরফি কি তার নাম? ব্যঙ্গমা অমনি আমাদের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ওই নামই তো ছিল তার। মনটা দমে গেল। তাহলে আমাদের ধারণাই ঠিক। সেই কুটিল মন্ত্রী বা তার বংশধর আবার ধরে এনেছে সেই জাদুকর বরফিকে। এইবার সে এইভাবে আক্রমণ করছে হাল্লা এবং বাকি সব রাজ্য। না, আমাদের যাই হোক একটা কিছু খুব তাড়াতাড়ি করতে হবে। এইসব ভাবতে ভাবতে আমরা পৌঁছালাম মায়া পাহাড়ে। এখন আর এই পাহাড়ে রাজপুত্রের বেশে আসতে হয় না। আগের মায়া এখন কেটে গিয়েছে, কিন্তু তাও অপ্সরারা আছে। তারা নতুন কাউকে দেখলে পথ ভোলানোর চেষ্টা করে, কিন্তু তারা আমাদের চেনে, তাই আমাদের দেখে বলল, কতদিন পরে এলে তোমরা? তোমরা বুঝি কিরণমালার খোঁজে এসেছো? মুক্তামালা বলল, হ্যাঁ গো, সে কোথায়? এক সুন্দরী অপ্সরা বলল, এই পথ ধরে উত্তরের দিকে চলে যাও। তোমাদের এই ব্যঙ্গমা ব্যঙ্গমী যেতে পারবে না। ওই দেখো, কিরণমালার পক্ষীরাজও এখানে বাঁধা। তোমাদের একাই যেতে হবে। দেখলাম সত্যি তাই। কি আর করা, ব্যঙ্গমা ব্যঙ্গমকে বিদায় দিয়ে আমরা ধরলাম উত্তরের পথ। সত্যি অরুণ বরুণের কথাই ঠিক। এই পথ বেশ দুর্গম। কিছু দূর গিয়ে একটা জঙ্গল, সেইখানে সূর্যের আলো প্রবেশ করে না। আশেপাশে সব নাম না জানা জন্তু জানোয়ার, কে যে কেমন বোঝা দেয়। চারিদিকে সতর্ক দৃষ্টি দিয়ে চলেছি। হঠাৎ কিছুতে একটা পা পড়তে দেখলাম আমরা শূন্য উঠে গিয়েছি। বুঝলাম হাত পাতা ছিল, আর আমরা সেই পাতা ফাঁদেই পা দিয়েছি। অগত্যা, এখন জালে জড়িয়ে থাকা ছাড়া উপায় নেই। কিন্তু এই ফাঁদ পাতলো কে? নিচে তাকিয়ে দেখি দাঁড়িয়ে আধা মানব আধা ঘোড়া জাতীয় কোনো জীব। সে আমাদের দিকে তাকিয়ে বলল, মানুষ নিজেকে বড্ড উন্নত ভাবে, অহংকার করে তাই ভেবে। তাই যখন কোনো মানুষ আমাদের এই অদৃশ্য ফাঁদে পা দিয়ে আটকা পড়ে, আমরা উল্লাস করি। তারা আমাদের ধোঁকা দিয়ে এই অন্ধকার জঙ্গলের জীব বানিয়ে দিয়েছে। তাই মানুষের চেয়ে বড় শত্রু আমাদের আর কেউ নেই। এবার পড়ে থাকো তোমরা এই অন্ধকার জঙ্গলে। আমি বললাম, আমরা তোমার শত্রু নই, আমরা তোমাদের বন্ধু। অশ্বমানুষ বেঁকা হেসে বলল, বন্ধু? তারপর চোখের আগুনের ফুলকি জ্বালিয়ে বলল, তারাও এসেছিল বন্ধু বেশে। বলেছিল তারা আমাদের খুব কাছের বন্ধু। আমরা বন্ধুত্বের আলিঙ্গনে জড়িয়ে ধরেছিলাম তাদের। বুঝিনি সবচেয়ে বড় আঘাতটা তাদের থেকেই আসবে আমাদের কাছে। বলতে বলতে একটা তীর এসে বিঁধল সেই অশ্ব মানুষের পায়ে। তারপর আমরা কিছু বোঝার আগে কেউ একজন একটা উঁচু মগডাল থেকে ঝুলে পড়ে আমাদের ফাঁদের দড়িটা তলোয়ারের এক কোপে কেটে ফেললো। আমরা ঝুপ করে নিচে পড়লাম। মাটি বেশ নরম থাকায় আমাদের বিশেষ ব্যথা লাগলো না। আমরা তাকিয়ে দেখলাম কিরণমালা আমাদের দিকে তাকিয়ে হাসছে। তার পোশাকের অবস্থা বেশ জীর্ণ এবং মলিন। কিরণমালা, তুমি এখানে? মুক্তামালা চেঁচিয়ে উঠল। কিরণমালা হেসে বলল, আমিও ফাঁদে পা দিয়েছিলাম, এতদিন এদেরই বন্দী ছিলাম। আজ খুব কৌশলে বেরিয়ে আসি, এসে দেখি তোমাদের এই অবস্থা। এই বলে সে যন্ত্রণায় লুটিয়ে পড়া অশ্ব মানুষটির কাছে হাঁটু গেড়ে বসে বলে, এই কয়েকদিনে আমি তোমাদের ব্যাপারে সব জেনেছি। তোমাদের সঙ্গে সত্যি একটা বড় প্রতারণা হয়েছে, কিন্তু তোমরা যা করছো তাও যুক্তিসঙ্গত নয়। সব মানুষ এক নয়,
এই শুনে অশ্ব মানুষ কিছু একটা বলতে যাচ্ছিল। কিরণমালা বলল, আমি জানি তোমার আমার কথা বিশ্বাস হয় না, কিন্তু আমি কথা দিলাম আমি তোমার এই ধারণা বদলাবই। কিন্তু এখন একটা ছোট্ট কাজ আছে, আগে সেইটা করে আসি। এই বলে কিরণমালা একটা ছোট্ট শিশি শাড়ির আঁচল থেকে বের করলো। তারপর বলল, এইটা তোমার ক্ষতয় লাগিয়ে দাও, ঘা সেরে যাবে। এই বলে সে আমাদের দিকে ফিরে বলল, চলুন মহারানীরা, আমরা যাই, আমাদের এখন অনেকটা পথ যেতে হবে। যেতে যেতে আমি কিরণমালাকে জিজ্ঞেস করলাম, এই অশ্ব মানুষদের গল্পটা কি? কিরণমালা বলল, আজ থেকে বেশ কয়েক বছর আগে, তখন আপনাদের হাল্লার রাজ্যে সেই দুষ্টু জাদুকর আসেনি, আপনাদের বিয়েও হয়নি। বিয়ে কি, আপনারা তখন শিশু হবেন কিংবা জন্মাননি। এমনই এক সময় একদিন এই মায়া পাহাড়ে আসে কিছু মানুষ। তারা আদতে ছিল খুব ধূর্ত দস্যু। সেই সময় মায়া পাহাড়ে থাকতো অনেক এমন জীবজন্তু যাদের ব্যাপারে মানুষ কখনো কোনো ধারণাই করতে পারে না। এইসব জীবজন্তুদের রাজা ছিল এই অশ্ব মানুষরা। তারাই মানুষদের বন্ধু ভেবে এই মায়া পাহাড়ে থাকতে দেয় তাদের অতিথি হয়ে। কিন্তু মায়া পাহাড়ের মণিমাণিক্য দেখে সেই সব দস্যুদের মাথা ঘুরে যায়। তারা তখন এখানকার জীবজন্তুদের একে অপরের সঙ্গে লড়িয়ে দিয়ে তাদের সাহায্যে এই মায়া পাহাড়ের সব মণিমাণিক্য লুট করে এবং এই মায়া পাহাড়কে এক অন্ধকার চাদরে মুড়ে দিয়ে চলে যায়। অনেক জন্তু বিলুপ্ত হয়ে যায় এই মানুষদের আক্রমণে, আর এই অশ্ব মানুষরা নিজেদের রাজত্ব, পরিবার, সম্পদ সব হারিয়ে নিজেদের রক্ষা করতে এসে ঘর বাঁধে এই গভীর অরণ্যের গহীনে। মানুষের উদ্দেশ্য না বুঝে তাদের সাহায্য করে এক বুড়ো তক্ষক। আজ সে তক্ষক মৃত, কিন্তু সে মারা যাওয়ার আগে কিছু মায়াবী জীব এবং অপ্সরাদের এনে রাখে এইখানে, যারা তাদের মায়া দিয়ে রাজপুত্রদের পাথর বানিয়ে দিতে পারত। আপনাদের সাহায্য নিয়ে একমাত্র আমি সেই মায়া ভাঙতে সক্ষম হই। তবে হ্যাঁ, আমার এই ভেবে গর্ব হয় আমি সেই আগের সেই দস্যু মানুষদের মতন এই মায়া পাহাড়ের বাসীদের কোনো ক্ষতি করিনি। এই বলে কিরণমালা থামে। মুক্তামালা বলে, এইবার আমাদের কি করণীয়? কিরণমালা বলে, এখন আমাদের খুঁজতে হবে সেই তক্ষকের বংশধরকে। সেই পারবে আমাদের রাজ্যকে এই বিপদ থেকে উদ্ধার করতে। কথা বলতে বলতে আমি জঙ্গল থেকে বেরিয়ে আসি। ভাবি এই বোধহয় বিপদ শেষ, কিন্তু সেগুলো বালি। জঙ্গল পেরিয়ে এসে দেখি এক খরস্রোতা সমুদ্র, আর তার কি ঢেউ! এক একটা ঢেউ এক একটা দোতলা বাড়ির সমান। এই সমুদ্র পার করা তো অসম্ভব। আমরা একে অপরের দিকে তাকালাম, দেখলাম কিরণমালার সঙ্গে আসা মায়া পাখি তার কানে কানে কি বলছে। কিরণমালা আমাদের দিকে চেয়ে বলল, দাদারা আপনাদের সাথে কিছু পাঠিয়েছে? আমি বললাম, হ্যাঁ, অরুণ তার মায়া তলোয়ার পাঠিয়েছে। কিরণমালা ব্যস্ত হয়ে বলে, শিগগিরই সেই তলোয়ার আমায় দিন। আমি সেই তলোয়ার বার করে কিরণমালাকে দিলাম। কিরণমালা তার নিজের গায়ে একটা আঁচড় কাটলো, আর সঙ্গে সঙ্গে মায়া পাখি কোথায় যেন উড়ে চলে গেল। আমি তাড়াতাড়ি আমার শাড়ির থেকে একটুখানি কাপড় ছিঁড়ে ওর হাতের ক্ষতে বেঁধে দিলাম। কিরণমালা হেসে বলল, চলুন বসা যাক, দাদারা এলো বলে। আমি বললাম, কিন্তু আমাদের তো আসতে বেশ কয়েকদিন লাগলো। কিরণমালা বলল, আমার ছোটদা এক আজব মায়াবিদ্যা জানে, যাতে করে কয়েক ক্রোশ পথ কয়েক মুহূর্তে পাড়ি দেওয়া যায়, কিন্তু এতে শরীরের উপর বেশ চাপ পড়ে, আর এই জাদুর একটা মূল্য আছে, তাই খুব দরকার না পড়লে ছোটদা এই জাদু প্রয়োগ করে না। কি মূল্য? মুক্তামালা জিজ্ঞেস করে। তেমন কিছু নয়, এই জাদুর প্রয়োগের ফলে ছোটদা একটা দিন চলতে ফিরতে পারে না, একটা দিন খালি শুয়ে থাকে, একদিন পরে আবার সব ঠিক হয়ে যায়। কিরণমালার কথা শেষ হতে না হতেই দেখলাম মায়া পাখির পিছন পিছন এসে দাঁড়িয়েছে অরুণ। সে পাঁচকোলা করে ধরে আছে বরুণকে। কিরণমালা তার দুই দাদাকে দেখে ছুটতে গিয়ে তাদের জড়িয়ে ধরে। তিন ভাই বোন একটু কেঁদে নেয়,
তারপর বরুণকে পাথরের পাশে শুইয়ে দিয়ে বলে আমাদের সমস্যার কথা। অরুণ সমুদ্রের নাবিকের কাজ করেছে কিছুদিন, সে ভালোভাবেই জানে কিভাবে সমুদ্র পার করতে হয়। কথা বলতে বলতে আমার নজরে পড়ে দূরে নৌকা করে রাখা একটা নৌকো। আমি বলি অরুণ, আমরা এই নৌকা করে সমুদ্র পার করতে পারি না? অরুণ বলল তা হয়তো পারা যায়, কিন্তু এই ঢেউ পার করা যাবে না। আমি বললাম তাহলে উপায়? বরুণ এইবার একটু ক্ষীণ স্বরে বলে, বোন, তোকে একখানি মায়াবিদ্যা শিখিয়েছিলাম না, সমুদ্রকে শান্ত করার? আমি তো এই অবস্থায় তা প্রয়োগ করতে পারবো না, তুই চেষ্টা করে দেখ। কিরণমনে জিভ কেটে বলল, ইস দেখেছো ছোট্টা, আমি তো এই একখানি কথা ভুলেই গিয়েছিলাম, দাঁড়াও চেষ্টা করে দেখি। এই বলে সে একখানা তীরে গুণ দিয়ে তাতে না জানি কি মন্ত্র পড়ল, তারপর সেই তীর ছুঁড়ে মারল সমুদ্রের দিকে। কিছুক্ষণ কিচ্ছু হলো না, সমুদ্র যেমন অশান্ত ছিল তেমনই রইল। আমি দেখলাম কিরণমালার মুখে হতাশার ছাপ স্পষ্ট। আমি কিছু বলতে যাব, অমনি দেখি মুক্তামালা চেঁচিয়ে ওঠে, একেই তাকিয়ে দেখি এক অবাক কাণ্ড, সমুদ্র একেবারে শান্ত হয়ে গিয়েছে, কোথাও কোনো ঢেউ নেই। কে বলবে একটু আগে এখানে দোতলা সমান ঢেউ ছিল। অবশেষে অরুণ দক্ষ হাতে আমাদের সমুদ্র পার করিয়ে নিয়ে যায় সেই গুহায়, যেখানে থাকে এক তক্ষক, সেই বুড়ো তক্ষকের বংশধর। সে আমাদের সব কথা শুনে বলে, বরফি বলে এক জাদুকর এই মায়া পাহাড়ের পুরনো অধিবাসী। সে যখন এইখানে থাকতো তখন এই মায়া পাহাড় ছিল এক সুন্দর রাজ্য, সেও ছিল এক ভারী ভালো মানুষ, কিন্তু তারপর সব বদলে যায়। আমি জিজ্ঞেস করি কেন, কি হয়? সেসব আপনাদের আমি সব পরে জানাবো। আপনাদের আবার আসতে হবে এই মায়া পাহাড়ে। সময় খুব ভালো নয় মহারানী, চারিদিক খুব শিগগিরই অন্ধকারে ঢেকে যাবে, তাই ছোট্ট ছোট্ট সমস্যাগুলো আগে সমাধান করে নিন। একটা খুব বড় বিপদ আসছে, রূপকথার দেশ নিশ্চিহ্ন হতে বসবে। অনেক কাল আগে যখন এই দেশ নিশ্চিহ্ন হওয়ার পথে এগিয়েছিল, আমি এক সাধককে আমাদের সব গল্প সঁপে দিয়েছিলাম। মহারানী মণিমালা মুক্তামালা, এখন এই কাজ আপনাদের করতে হবে। রূপকথার দেশে সব গল্প আপনাদের লেখা শুরু করতে হবে। এই বলে তক্ষক একটু থামে। অরুণ আমাকে ফিসফিস করে বলে, রাজ্যের অবস্থা খুবই খারাপ মহারানী, সৈন্যরা সব নেশায় বুঁদ হয়ে আছে। এই তক্ষক কি আদৌ আমাদের সাহায্য করতে পারবে? তক্ষক যেন অরুণের কথাগুলি শুনতে পায়, সে বলে, নিশ্চয়ই পারবো অরুণ। এই শুনে অরুণ থতমত মুখে তাকায় তক্ষকের দিকে। তক্ষক বলে, এই গুহা থেকে বেরিয়ে কিছুটা পশ্চিমে গেলে দেখতে পাবে এক বেশ উঁচু পাহাড়। সেই পাহাড়ের চূড়ায় আছে বেশ বড় এক মিনার। সেই মিনারের একটা ঘরে থাকে এক বৃদ্ধা। সেই বৃদ্ধা এক বেশ নাম না জানা জাদুর প্রয়োগে ফুটিয়েছে এক রামধনু রাঙা ফুল। এই ফুল কোনো উর্বর জমিতে হয় না, এই ফুলের ফলন হয় বৃদ্ধার ঘরে তৈরি বাগানে। তোমরা যদি অন্তত 7টা ফুল এনে আমাকে দাও, তাহলে সেই ফুলের রস দিয়ে আমি তৈরি করে দিতে পারবো তোমাদের ওষুধ, আর এই ফুলের রেণু বেটে মহামন্ত্রী বরুণকে খাইয়ে দিলেই তার ঘা সেরে যাবে। এই কথা শুনে আমরা 5 জন গুহা থেকে বেরিয়ে পড়লাম। সঙ্গে ছিল সেই মায়া পাখি। সে আমাদের এবার বলল, রাত হয়ে গিয়েছে গো, এখন আর তোমরা কোথাও যেও না। এই একটু দূরে একটা ছোট্ট ভগ্ন প্রাসাদ আছে, ওইটা আগে অশ্ব মানুষদের প্রাসাদ ছিল, এখন তার ভগ্ন দশা। তোমরা বরং আজ সেইখানেই রাতটুকু কাটিয়ে দাও। বরুণ আমাদের সঙ্গেই ছিল, তাকে অরুণ নিজের পিঠের সঙ্গে বেঁধে নিয়েছিল। সেও বলল, একদম ঠিক কথা বলেছে মায়া পাখি, এত কাহিল হয়ে অত উঁচু পাহাড় পার করা সম্ভব না, আর দাদার কাঁধে তো আমি চেপে বসে আছি, দাদার জন্য তো ব্যাপারটা আরো অসুবিধাজনক হবে। এরপর আর কথা চলে না, আমরা ঠিক করলাম আমরা অশ্ব মানুষদের প্রাসাদেই থাকবো।
সেই প্রাসাদখানা ভগ্নস্তূপ হয়ে গেলেও তার ভিতরে অসামান্য কারুকার্য দেখে চোখ ধাঁধিয়ে যায়। আমরা মানুষেরা কি কোনোদিন এমন সুন্দর খোদাই করা কারুকার্য আদৌ করতে পারবো? মায়া পাখি আমাদের কথা শুনে হেসে বলল, আরে এই কারুকার্য তো মানুষই তৈরি করেছে। মুক্তামালা বলল, কিন্তু শুনলাম যে মানুষেরা এই মায়া পাহাড় ধ্বংসের কারণ। সে তো দস্যু মানুষেরা। এইসব তো যারা করেছে তারা তো দস্যু ছিল না, তারা তো ভালো ছিল। ওই যে তোমাদের বরফি জাদুকর, সেও তো মানুষই ছিল। তবে হ্যাঁ, এই মায়া পাহাড়ে যেসব মানুষেরা থাকতো তারা বাকি মানুষদের মতো কথা বলতে পারতো না, তবে তারা কৃষিকাজ এবং শিল্পকলাতে বেশ উন্নত ছিল। তারা এখানে যেসব ফল মূল ইত্যাদি ফলাতো তাদের মধ্যে কিছু না কিছু জাদুগুণ থাকতোই। সেই সব দিয়ে মানুষের ভালো খারাপ সব করা যেত। কিন্তু দস্যু মানুষেরা আক্রমণ করার পর এইসব মানুষদেরও ভুল বোঝা হয়, তখন তাদের এই পাহাড় ছেড়ে চলে যেতে হয়। তারা তো কথা বলতে পারে না, তাই অনেকেই বাইরের মনুষ্য জগতে মানিয়ে নিতে পারে না আর অবশেষে মৃত্যুবরণ করে। যে গুটি কয়েক বেঁচে থাকে তাদের অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। আমার মায়া পাখির কথাগুলো শুনতে শুনতে মনটা খারাপ হয়ে গেল। কয়েকজন দস্যুর জন্য না জানি কতজন কে কষ্ট পেল। মানুষের জন্য শুধু জীবজন্তু কষ্ট পেল এমন না, মানুষ নিজেও কষ্ট পেল। যাই হোক, আমরা সকলে সে ভগ্ন রাজপ্রাসাদে শুয়ে রাতটা কাটিয়ে দিলাম। মায়া পাখি সেখানকার বন থেকে আমাদের জন্য নানা রঙের আজব ফল মূল এনে দিল। আমরা ভয়ে ভয়ে তা খেলাম। সত্যি বলতে কি, এমন সুস্বাদু ফল আর কোনোদিন খাইনি আমরা। অরুণ বরুণ কিরণমালার রাজ্যেও এমন ফল পাওয়া যায় না। কিরণমালা তো এই ফল খেয়ে বলেই ফেললো, আমি জানি না অমৃত কেমন খেতে হয়, কিন্তু আজ থেকে এই ফলই আমার কাছে আমার অমৃত। সবাই বেশ ক্লান্ত ছিল, তাই রাতে বেশি কথাবার্তা হলো না। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে দেখি শুধুমাত্র বরুণ উঠেছে এবং ধ্যানে বসেছে। আমি ওর মনোযোগ নষ্ট না করে আস্তে আস্তে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলাম। তখন সবে ভোর হয়েছে, সূর্যের মিঠি আলো ভরে গিয়েছে চারিপাশ। মায়া পাহাড় সত্যি এক মায়াবী রূপে ধরা দিয়েছে আমাদের কাছে। আহ, কি অপূর্ব সুন্দর বনভূমি, কিন্তু কয়েকজন মানুষ কি নির্মম ভাবে নষ্ট করে দিয়েছে। ভাবতে ভাবতে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এইবার আমি সেই ধ্বংস প্রাসাদের দিকে এগিয়ে চললাম। জানি না আগামী দিনে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। প্রাসাদে ফিরে দেখি অরুণ, কিরণমালা, মুক্তামালা সবাই ঘুম ভেঙে উঠে বসেছে। আমরা তাড়াতাড়ি সবাই তৈরি হয়ে নিলাম উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য। মায়া পাখি আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল উঁচু পাহাড়ের কাছে। সেইখানে পৌঁছে তো আমাদের চক্ষু চড়ক গাছ। এই তো শুধু উঁচু পাহাড় নয়, এ তো দানব সমান উঁচু পাহাড়। আমি একটু ঢোক গিলে বললাম, এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে? এর আগে আমি এত উঁচু পাহাড়ে কখনো উঠিনি। আমি কি, মুক্তাও কখনো ওঠেনি। সেও আমার দিকে তাকালো। আমি তাকে ইশারায় আশ্বস্ত করলাম। মায়া পাখি বলল, চিন্তা নেই মহারানীরা, এই পাহাড়ের গায়ে অনেক খাজ আছে। তোমরা একটা শক্ত দড়ি সেই সব খাজে বেঁধে উঠতে থাকো। যাই হয়ে যাক, নিচে তাকিও না, উপরে উঠতে থেকো। নিচের খাদ থেকে তোমাদের উস্কাবে নিচে তাকানোর জন্য, কিন্তু ফাঁদে পা দিও না, উপরে উঠতে থেকো। দেখবে বেশিক্ষণ লাগবে না উপরে উঠতে। মুক্তামালা বলল, আমরা এই বয়সে এই উঁচু পাহাড়ে উঠতে পারবো বলে তোমার মনে হয় মায়া পাখি? এইবার বরুণ বলল, কেন পারবেন না? এই বলে সে একটা ছোট্ট শিশি বের করে এনে বলল, এক জাদুই ওষুধ। এই ওষুধ খেয়ে নিলে আপনারা সব হাজার হাতির বল পাবেন। এই বলে সে ওষুধটা আমাদের দিল এবং অরুণ ও কিরণমালাকেও দিল। ওষুধটা খেতে বেশ মিষ্টি, ঠিক যেন চাক ভাঙা মধু। খেয়ে সত্যিই বেশ বল পেলাম। বরুণ বাকিদেরও ওষুধ দিল। সবাই ওষুধ খেয়ে আস্তে আস্তে উঁচু পাহাড়ে ওঠা শুরু করলাম। বেশ খানিকটা পথ যাওয়ার পর হঠাৎ দেখি কিরণমালা উপরে ওঠা থামিয়ে দিয়েছে। তার উপরে অরুণ, নিচে বরুণ।
বরুণ জিজ্ঞেস করলো, কি রে, কি হলো? কিরণমালা পিছনে ফিরতে যাবে, আমি বললাম, না না কিরণমালা, নিচে তাকিও না। কিরণমালা কাঁদো কাঁদো বানায় বলল, কিন্তু মা ডাকছে যে, নিচ থেকেই ডাকছে তো। বরুণ এবার বলল, বোন, ভুলে গেলি মায়া পাখির কথা? নিচের খাট তো আমাদের প্রতি মুহূর্তে উস্কানি দেবে, আমাদের সেই ফাঁদে পা দিলে চলবে না। মা এখানে কোথায় থাকবে? মা তো বাবার সঙ্গে তপবনে আছে। কিরণমালা এবার বলে, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। এই বলে কিরণমালা আবার পাহাড়ের চূড়ায় ওঠা শুরু করে। সঙ্গে আমরাও কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখি মুক্তামালা থেমে গেল। আমার মন বলল, সেও হয়তো পিছু থেকে কারো ডাক শুনতে পেয়েছে, সে পিছনে তাকাতে যাবে। আমি বললাম, মুক্তা, মায়া পাখি কি বলেছিল ভুলে যাস না, তেনারা কিন্তু এখন ভিন রাজ্যে, এখানে আসার কোনো সম্ভাবনা নেই। মুক্তা একটু কি ভেবে বলল, আমি যে বাবার গলা শুনলাম, কিন্তু মনে পড়লো কাকা মারা গিয়ে 5 বছর হতে চললো। আমার বাবার মৃত্যুর পরই তার মৃত্যু হয়। তার গলা এখানে শোনা মানে নির্ঘাত তা কোনো মায়ার খেলা। যাক বাবা, মুক্তা সেটা বুঝেছে। এইবার আর আমাদের পাহাড়ে চড়তে কোনো সমস্যা হলো না। শুধু তাই নয়, এই এত উঁচু পাহাড় আমরা একদিনেই অতিক্রম করে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। চূড়ায় দেখি সত্যিই আছে এক বড় মিনার। অরুণ সেই দিকে তাকিয়ে বলল, ভাই, তোর ওই ওষুধ আবার লাগবে মনে হয়, এ তো দেখি বিশাল এক মিনার। বরুণ হেসে বলল, দাদা, আগে মিনারের ভিতরে ঢুকি তো, তারপর সেসব দেখা যাবে। আমি বললাম, হক কথা, চলো আগে মিনারের ভেতরে ঢোকা যাক, সবাই নিজের নিজের অস্ত্র হাতে নিয়ে নাও। এই বলে আমরা সবাই তৈরি হয়ে মিনারে ঢুকলাম। মিনারটা পুরো পাথরের তৈরি, তার ভেতরে খাড়া সিঁড়ি, উঠতে বেশ কষ্ট হয়। মিনার পাহারা দেয় বিষাক্ত সব সাপ, তাদের এড়িয়ে এবং কিছুকে মেরে যখন আমরা মিনারের চূড়ায় পৌঁছালাম, তখন আমাদের প্রায় যায় যায় অবস্থা। একটা সিঁড়ির উপর প্রায় সকলেই বসে পড়লাম। বরুণ এইবার তার ঝোলা থেকে একটা কুজো মতন কি বের করে আমাদের দিয়ে বলল, এই নিন, আপনারা এইটা খেয়ে একটু জিরিয়ে নিন। মুক্তা বলল, এইটা কি বরুণ? বরুণ বলল, তেমন কিছু নয়, আমাদের রাজ্যের ডাবের জল, বেশ মিষ্টি, খান, আপনাদের গায়ের বল ফিরে পাবেন। এই বলে সে আর একটা কুজো বের করে কিরণমালাকে দিয়ে বলল, নে বোন, তোরাও খা, গায়ে বল পাবি। অরুণ বলল, তুইও নে। বরুণ হেসে বলল, তোমরা আগে খেয়ে নাও, তারপর আমি খাচ্ছি। আমরা একে একে সবাই সে পানীয় খেয়ে সুস্থ বোধ করলাম, গায়ে কিছুটা বলও পেলাম। এর মধ্যে অবশ্য কোনো উৎপাত হয়নি, কেউ আমাদের দেখতে পায়নি। এইবার গায়ে বল পেয়ে আমরা ঠিক করলাম সে বৃদ্ধার ঘরে ঢুকবো। কিরণমালা বলল, অতর্কিতে আক্রমণ করাই ঠিক হবে, তাহলে সে নিজেকে সামলে নেওয়ার সময় পাবে না। আমরা সবাই এই কথায় সম্মতি দিলাম, আর সঙ্গে সঙ্গে বৃদ্ধার ঘরে প্রবেশ করে তাকে ঘিরে ধরলাম। বৃদ্ধা অবশ্য আমাদের দেখে ভয় পেল না, উল্টে হেসে বলল, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমি অবাক হয়ে বললাম, আমাদের জন্য? বৃদ্ধা বলল, হ্যাঁ, আসলে আমি এক সুন্দরী অপ্সরা, কিন্তু একবার এক রাগী অশ্বমানুষের হাত থেকে বাঁচতে আমি এই মিনারে চলে আসি। তখন দেখি এক ধূর্ত কিন্তু বোবা জাদুকর এইখানে কি সব গাছগাছালি নিয়ে যেন কাজ করছে। সে আমাকে দেখতে পেয়ে তার জাদুদণ্ড ঘুরিয়ে বৃদ্ধা বানিয়ে দিয়ে এখানে বন্দি করে দিয়ে চলে যায়। এই অনেক কাল পরে এক তক্ষক এসে আমায় এখানে খুঁজে পায়। তখন সে আমায় বলে, হাতের 5 আঙ্গুল যেদিন আমার কাছে এসে আমার থেকে রামধনু রাঙা ফুল নেবে, সেই দিন আমি এই বন্দি জীবন থেকে মুক্তি পাবো। সেই দিন থেকে আমি রামধনু রাঙা ফুলের চাষ করে চলেছি, যাতে আজ আমি তোমাদের তা দিতে পারি। এই বলে সেই বৃদ্ধা ঘরের মধ্যে রাখা একটা বিশাল চৌবাচ্চার মধ্যে থেকে 8টা রামধনু রাঙা ফুল তুলে এনে আমাদের দিল। সেই ফুলের সুবাস যেমন মন মাতানো, তেম রূপ তেমনি চোখ ধাঁধানো। এই যেন পৃথিবীর ফুলই নয়, কোনো এক স্বর্গালোকের আশ্চর্য সৃষ্টি। এই রূপ দেখে আমাদের মন আর ভরে না। যাই হোক, আমরা সেই ফুল নিতেই দেখি সেই বৃদ্ধা এক সুন্দরী অপ্সরাতে বদলে গেল।
অপ্সরা আমাদের এইবার খুব সহজ একটা পথ দিয়ে মিনারের বাইরে নিয়ে এলো। তারপর আরো সহজ পথ দিয়ে নিয়ে গেল তক্ষকের কাছে। তক্ষক একটা ফুলের রেণু বেটে তা বরুণকে খাইয়ে দিল। সঙ্গে সঙ্গে তার শরীরে সব পোড়া দাগ মিলিয়ে গেল। আমরা তো অবাক হয়ে তা দেখলাম। এইবার তক্ষক বাকি 7টা ফুলের রস থেকে তৈরি করলো এক আজব ওষুধ। তারপর তার এক শিশি দিল মুক্তামালাকে, আর এক শিশি দিল অরুণকে। তারপর আমাদের বলল, আমি আজ তোমাদের সাহায্য করলাম, কিন্তু এরপর তোমাদের আমাদের সাহায্য করতে হবে। মহারানীরা, আপনারা কিন্তু আমাদের রূপকথার দেশের গল্প লিখতে ভুলবেন না। মনে রাখবেন, রূপকথা দেশের খুব বিপদ। আপনাদের সবার সাহায্য আমাদের খুব শীঘ্রই লাগবে। মনে থাকে যেন। নিশ্চয়ই থাকবে, আমি আর মুক্তামালা দৃঢ় কণ্ঠে বললাম। তারপর আর কি, ওষুধ নিয়ে এসে আমরা নিজ নিজ রাজ্যের সব প্রজাকে সারিয়ে তুললাম। তাদের পুরোপুরি ভাবে সারতে একদিনের বেশি সময় লাগেনি। ওষুধের এমনই গুণ। তবে আমিও তক্ষকের দেওয়া কথা রেখেছিলাম, শুরু করে দিয়েছিলাম আমাদের অভিযানের সব গল্প লেখা। তবে তখন আমি জানতাম না তক্ষকের কথাই ঠিক আমাদের মায়া পাহাড়ের অভিযানের এইখানেই শেষ নয়, বরং শুরু। ছোট্ট বন্ধুরা, এইসব আমি কি পড়লাম? রূপকথার দেশ নিশ্চিহ্ন হয়ে যাবে, তাকে বাঁচানোর কোনো উপায় নেই? না না, তাও কি কখনো হয় নাকি? নিশ্চয়ই কোনো উপায় আছে। আর তা জানতেই আমাদের মণিমালা মুক্তামালার বাকি অভিযানের কাহিনীগুলো জানতে হবে। তোমরা আছো তো আমার সঙ্গে? তাহলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজ তবে আসি, টাটা।